বদিউর রহমান স্যার, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই যে আপনি একজন সৎ কর্মকর্তা ছিলেন, আপনার অধীনে মতিউররা চাকরি করেছেন এবং একই প্রতিষ্ঠানে আসলে আপনিও চাকরি করেছেন, মতিউর রহমানও চাকরি করেছে। এই দুই রকম কর্মী কিভাবে তৈরি, একজন সম্পদের পাহাড় গড়ে ফেলছে, মানে এটা কিভাবে আসলে সম্ভব? আরো একটি বিষয় আমি একটু বলতে চাই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সংসদে বলেছেন যে আমলাতন্ত্রের একটি বড় অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে, দেশের প্রশাসন থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের হাত দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। যাদের হাত দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয় তারাই যদি সম্পদ লুণ্ঠন করে তাহলে কিভাবে হবে সুশাসন প্রতিষ্ঠান? আপনার একটা প্রতিষ্ঠানের মধ্যে সৎ অসৎ সবগুলাই থাকে, আপনি সবগুলা সৎ পাবেন না। বরং আমলাতন্ত্রের মধ্যে কিছু জিনিস আছে অনেক সময় অসৎকেই প্রেফার করা হয়। যেমন ক্যাবিনেট সেক্রেটারি মাহবুবুজ্জামান সাহেব একদিন বলতেছিলেন যে করিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক অফিস টাইমে হাজির হয়, ঠিক অফিস ছুটি হলে চলে যায়, জোহরের নামাজ আজান সাজার নামাজ পড়ে, পারলে ডিলা কুলুক তসবি তাল্লিল করে। আর রহিম ঠিক টাইমে অফিসে আসে না, আবার বাইরে টাইরে আড্ডাও দেয়, তার আবার অন্যের থেকে একটু ভাত খাওয়ার অভ্যাস, কিছু টাকা নেওয়ার অভ্যাস আছে। কিন্তু রহিম বাইরের থেকে যখন কেউ আসে কাজের জন্য, যদি রাত্রে থেকে হয় তাকে দ্বিতীয় নানা কাজটা করে দেয়। তো আর এই করিম যে সৎ সে চলে যা করে না, তো আমি কাকে প্রেফার করব? তখন তিনি বলতেছিলেন যে পরের জন কিছু বাতকে খেলেও কিছু টাকা নিলেও সে কিন্তু সার্ভিস প্রোভাইডার, ওর কাজটা করে দিচ্ছে, আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার বাস্কেটের মধ্যে কাজ কতটুকু দেখা যায়, অত আমি তাকে প্রেফার করব। ঠিক ব্যুরোক্রেসির মধ্যে, সার্ভিসের মধ্যে এইরকম কিছু লিয়াজও আছে। সব সৎ অকর্মণ্য অবদার্থ সৎ দিয়ে হয় না। মনে করেন এই যে আমি যে দুইটা কেস বলি, হারিস চৌধুরী তখন একটা বড় মাতব্য ছিল না, এখন কেউ বলে মারা গেছে, কেউ বলে জীবিত আছে, কোথায় কবর হইল বিএনপির আমলে। আমি যখন 14th সংশোধনীর ভোটের কাগজটা, আমি তখন এডিশনাল সেক্রেটারি জাতীয় সংসদ সচিবালয়, তো স্বাক্ষর নিতে হয় না এমপি সাহেবদের, তো ম্যাডামও তো এমপি হিসাবে সই করবে, ওটা স্বাক্ষরের জন্য ওনার চেয়ারের কাছে গেলাম, জমিরুদ্দিন সাহেব পাঠাইলো। হারিস তখন আমার দিকে এমন তাকায় একটা ধমক দিল, আপনি এখানে কেন? অথচ আমরা একই ইয়ারে, সে এক জায়গার কলেজারে। আমি বললাম যে ম্যাডামের সই নিতে আসছি। ওই হারিসও আবার সেখানে হাওয়া ভবন থেকে আমাদের বন্ধু বান্ধব বদলি টদলি কন্ট্রাক্টের জন্য কন্ট্রাক্ট করতো। আমার নিজস্ব বন্ধু, আমার বেস্টমেট মারা গেছে, ও 2 বছরের কন্ট্রাক্টের জন্য চাইলো, বলে যে 2 বছর দেওয়া যায় না, 1 বছর দেব। তো 1 বছর দিলে 2 লাখ দিতে হবে। এই বললো স্যার 1 বছরে যদি 2 লাখ আপনাকে দিয়ে আমার পোষাবে নাকি? আমি এটা লিখছি, আমি লেখার বাইরে কিছু বলতেছি না। এখন নতুন করে বললে হয়তো বলবে যে ফ্যাব্রিকেটেড। ও বললো স্যার আমি পাবো ওটা কত, আমার এলফিয়ার ক্যান্সেল করে আসবো, তার চাইতে স্যার আমার 2 বছর দিলে ঠিক আছে। তাকে আর দিল না, 1 লাখে রাজি হইল না। আরেকজন নাম করা যোগাযোগ সচিব ছিলেন, পাকিস্তানি 3 অক্ষরী সাহেব, ওই এর কাজের জন্য যাওয়ার পর পরেদের সাথে যে গেল, সে আমাকে বললো যে কালকে একটা চমকপ্রদ অর্ডার পাবেন, ওনার আবার কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে 2 বছর। আপনি কোত্থেকে জানলেন? বলে যে ব্যবস্থা হয়ে গেছে। এটা কবে? সে আমলে? সে আমলে, যে বিএনপির ওই আমলে আর কি, হাওয়া ভবন যখন সব কিছু নিয়ন্ত্রণ করে। আমি পরের দিন দেখলাম টুমে আঠা সার্ভিস, ওনার আবার 2 বছরের কন্ট্রাক্ট। আমি বললাম যে কীভাবে হইল? বলে যে অন্যেরা ব্যবস্থা করে দিয়েছে। তো এইগুলোর কি রেকর্ড আছে? এগুলো কি আপনি প্রমাণ করতে পারবেন? ঘুষগুলো এভাবে হয় যখন একেবারে ধরা যায়, কগনিজিবল অবস্থায় যায়, কংক্রিট অবস্থায় যায়, প্রমাণ করতে যায় তখন। কিন্তু তার আগে প্রমাণ করার জন্য যে মেধা দরকার, যে আগ্রহ দরকার, সার্ভিসের মধ্যে এখন সেটা নাই। আচ্ছা, ইনি একটা কথা বললেন যে 111 ফেল করলো কেন? 111 ফেল করার ব্যাপারে আমার একটু নিজস্ব অবজারভেশন আছে। সেটা হইল, এরশাদ যখন মার্শাল ল নিয়ে আসলো, সাত্তার সাহেব কিন্তু গুছাই ফেলছেন সব কিছু। এবং সাত্তার সাহেব তার উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মতিন সাহেব ছিল, ডাক্তার মতিন। তো ডাক্তার মতিনকে বলল যে কাশেমের বাসার থেকে ইন্দুরে যেভাবে পারো ধরে নিয়ে আসবে। যুব প্রতিমন্ত্রী কাশেম ছিল না? হ্যাঁ, কুমিল্লা বাড়ি যুব প্রতিমন্ত্রী, তার বাসায় ইন্দু সন্ত্রাসী পালাইলো, বলে যে ধরে নিয়ে আসবে। আমি তো ক্যাবিনেট মিটিংয়ে ওখানে এগুলো শুনতেছি, ওরা বলতে ধরে নিয়ে আসবে। বলে স্যার কয়টা ধরবো? বলে যে তুমি জেলে জায়গা না হইলে স্টেডিয়ামের মধ্যে গেট লাগা সব ঢুকাও। যখন এরশাদ দেখলো যে সাইজ তো করে ফেলতেছে দুর্নীতির
কন্ট্রোলের মধ্যে উনি কিছু লাইনে চলে আসতেছে, তখনই তাড়াতাড়ি সে মার্শাল ল জারি করলো। এবং মার্শাল লর যে প্রক্লেমেশন, সেটা আগে টাইপ করা ছিল, ওটা তো আমি পরে নিজে দেখছি। এর সাথে যে মার্শাল, এর সাথে ডেটটা শুধু পরে হাতে বসিয়ে দিয়েছে 24শে মার্চটা, আর বাকিটা সব টাইপ করা ছিল। তো এখন 111 ফেল করছে কি জন্য? এরশাদ কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক করে রেডি হয়ে আসছে। এই যে ক্ষমতা আসা, এটা একটা দুর্নীতি, এটা তো কেউ হইল না। পরে তো নিরাপদ তাকে সাপোর্ট দিল যে আমার বন্ধু, আমার শত্রু যদি ক্ষমতার থেকে সরিয়ে যায়, তাহলে যে সরাইলো সে আমার মিত্র, সেভাবে আসলো। আওয়ামী লীগ তখন কি করলো, যে 86 ইলেকশনে যাবে না বললো, কিন্তু 24 ঘন্টার মধ্যে ইউটার্ন করে সেই ইলেকশনে গেল। পরে ব্যাখ্যা দিল যে না, এটা আমরা গণতান্ত্রিক দল, সেভাবে যাব। তাকে কোপারেট করেছে। 111 আসার পরেও তো একটা বক্তব্য উঠছে যে আমাদের আন্দোলনের ফসল, এবং সে মইনিও কন্ট্রাক্ট পেল, মাসুদ অস্ট্রেলিয়াতে বারবার পেল, তারপরে তো এখন তো মাসুদ এমপিও হইল। তো এগুলো আপনার প্রত্যেকের একটা নিজস্ব হিসাব আছে, কে কোনটা দিয়ে কিভাবে টিকে থাকবে, উঠবে, সেটা ফেল করলো কেন? সেটা ফেল করছে ওই যে 111 ফিল করছে। এই জন্য মইনিও অত্যন্ত দুর্বল চিত্তের লোক ছিল, কোনো হোমওয়ার্ক করে আসে নাই। আমার সাথে তার যখন প্রথম বৈঠক হইল, একটা তো হইল ফার্ম ভিউ রেস্টুরেন্টে, ওইখানে সেই সময় একটা জেনারেল কথাবার্তা হইল। মানে কখন সেটা, মানে ক্ষমতা আসার পরপরই এটা প্রথম বৈঠক হইল আমার, তার 21শে ফেব্রুয়ারি। তারপরে তার অফিসে আমার একা বৈঠক হইল, আমাকে কিছু ডিরেকশন দিচ্ছে। আমার মির্জা আজিজ কিন্তু এরকম ডিরেকশন দিচ্ছে না, ক্ষমতা তাদের কাছে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, যে কাজগুলো আমাকে দিচ্ছেন রেভিনিউ কালেকশনের জন্য, তখন কিন্তু সহি, এটা করবো ওটা করবো। বলে তো ঠিক আছে, আপনার থাকবেন কয় বছর? বলে ধরেন বছর 2। তো সেনা সমর্থিত বলতেছেন বা সেনা নির্দেশিত, আপনার কি মার্শাল ল দিবেন? বলে দেন না। তো তাহলে আপনার লোকজন গ্রামগঞ্জে এরকম কয়টা গুটাই নিয়ে আসবো, কেমন? সেভাবে কথাবার্তা হচ্ছে। কিন্তু শেষের দিকে তারা তো ডেভিয়েট করলো, তার তো হোমওয়ার্ক ছিল না, প্ল্যান ছিল না কি করবে। এবং মানুষ কিন্তু যখন বিডিআর 25শে ফেব্রুয়ারি ক্ষমতায় আসার পরে প্রথমবার আওয়ামী লীগ তখন যে বিদ্রোহ হইল, সেই বিদ্রোহের মধ্যে যখন 54 জন সেনা কর্মকর্তা এভাবে নিহত হয়ে গেল, তখন কিন্তু আবাহনী মাঠ পর্যন্ত ট্যাঙ্ক সহ সবাই চলে গেছে। সেই সময় কিন্তু বাইরে একটা আওয়াজ ছিল যে মইনিও বোধহয় এই চান্সে এখন ক্ষমতা দখল করবে। কিন্তু শেখ হাসিনা জানু পলিটিশিয়ান, ওই তার রেস কোর্সের সরওয়ার্দী উদ্যানের পূব পাশে যে ইয়েটা আসছে, তখন প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে নিয়ে এগুলোরে বসায় রেখে এখানে সাহারা খাতুনরে পাঠাইলো। তারপরে যাইয়া এখন যে মোহাম্মদপুরের যে এমপি একটা প্রতিমন্ত্রী, ওরে সব পাঠাইয়া এগুলা মিনিমাইজ করছে। ও তো হোমওয়ার্ক ছিল না, তখন তো এই অবস্থা হয়ে গেছিল। তারা হোমওয়ার্ক করেন নাই, কি করবে? এটা হোমওয়ার্ক না করাতে তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করলো। মইনুর আহমেদ আমাকে লিস্ট ধরাই দিল যে এটা হবে ওটা হবে। মানুষ কিন্তু সাপোর্ট দিয়েছে, কিন্তু মাস 6 যাওয়ার পরে তারা ডেভিয়েট করা শুরু করলো। যাদেরকে ধরল যে ব্যবসায়ীদের, তাদেরকে নিয়ে পরে বেটার বিজনেস ফোরাম করে 5ই সেপ্টেম্বর হোটেল রেডিসনে মিটিং করলো। শেষ কথা, এক কথা কি বলবেন? আমি এক কথা, কোনটা চান আপনি? দুর্নীতি বন্ধে, যারা দুর্নীতির বা সুশাসন প্রতিষ্ঠা করবে, যাদের হাত ধরে তারা আসলে লুণ্ঠন করছে, মানে এক কথা বলবো, দুর্নীতি সবসময় প্রসারিত হচ্ছে কি কারণে? 3টা কারণ। 1 নাম্বার কারণ, আপনার রাষ্ট্রযন্ত্র দুর্নীতি দমনের জন্য, কন্ট্রোলের জন্য যতটুক শক্ত হওয়ার কথা সেটা হয় না, এই জন্য ওরা পার পেয়ে যায়। 1 নাম্বার। 2 নাম্বার হইল সামাজিক স্বীকৃতি। দুর্নীতিবাজদেরকে এখন কেউ ঘৃণা করে না, বরং তারা সমাজে আরো উঠতেছে, মানুষ তাদেরকে মেনে নিচ্ছে, অতএব তারা আরো বেশি করবে। শেষটা হইল আপনার ধর্মীয় শিক্ষা, নীতি, নৈতিকতা, এগুলা যদি থাকতো তাহলে তো আর কোনো আইন লাগবে না।